নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অন্ধরমহলের ঘর, কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের, প্রাপ্তবয়স্কদের জন্য লেখা সম্পূর্ণ অন্যরকম একটি গল্প, অন্ধরমহলের ঘর। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটাই তাহলে সেই পুরনো রাজবাড়ি? হ্যাঁ পট্টনায়ক মশাই, এটাই সেই দেওরা রাজবাড়ি। ও, তা আপনি এই রাজবাড়ি বিক্রি বাটার কথা আমার সাথে ফোনে বলেছিলেন বুঝি? হ্যাঁ, আজকের নয়, বহু পুরনো। ও, কিন্তু আমার কুষ্টি বিচার করে সেই ছোটবেলায় এক পুরোহিত ঠাকুর বলেছিলেন আমার নাকি কোনো রাজবাড়ি টাড়ি কেনা ঠিক নয়, কারণ প্রতিটা রাজবাড়ির ইটের দেওয়ালে নাকি রক্ত থাকে, খুন থাকে। কি যে বলেন বিপুল বাবু, আপনি হলেন গিয়ে শহরের নাম করা ব্যক্তিত্ব, ধনী মানুষ। আপনার টাকা নেই এটা আমি কেন, আমার 7 পুরুষও কখনো স্বীকার করবে না। তারা জানে যে মানুষটা জীবন বিদেশের মাটিতে থেকে কারি কারি টাকা ইনকাম করেছে, সে মানুষটা কিসের টানে এই দেওরা রাজবাড়িতে আসবে বলুন তো? আপনার কাছে কম লোকে তো আর ওই ডিল করতে যায় না। আমি জানতুম না যে আপনি আমার একটা প্রপোজালে এক চান্সেই যে চলে আসবেন। আপনি হেয়ালি করছেন আমার সঙ্গে? তাহলে বলতে চাইছেন এই রাজবাড়ির ভিতরের কোনো কিছু আমার জানা? আগে না, অত বড় আস্পর্ধা আমার নেই। আমার বাপ ঠাকুরদার আমলে রাজবাড়িতে লোক থাকতো না, থাকতো আমার প্রপিতামহের আমলে। তারপরে ঠাকুরদার মুখ থেকে আমার বাপ শুনেছে, বাপের মুখ থেকে আমি শুনেছি। এই রাজবাড়িতে আপনি থাকলে আপনার কোনো অসুবিধে হবে না। তাছাড়া মল্লিক বাবু এখানকার কেয়ারটেকার, তাকে খবর দিয়ে দিয়েছি। ওই তো আরে ওই তো মল্লিক বাবু। আজ মল্লিক দা এদিকে। নমস্কার বলে একটু সাইডে গিয়ে দাঁড়ালেন মল্লিক বাবু। পট্টনায়ক মশাই তখনও বিপুল বাবুর সাথে কথা বলছেন। আচমকা বললেন, এরপর থেকে মল্লিক বাবুই সবটা বলে দেবে খন। আমি এখন বাড়ি যাই, বুঝতেই পারছেন এক জায়গায় কাজ তো না, অনেক জায়গায়। এটা আসি। হ্যাঁ বলে ওনার স্কুটি চালিয়ে উনি বিদায় নিলেন। মল্লিক বাবুর দিকে বিপুল বাবু এগিয়ে এলেন। মল্লিক বাবু এই মানুষটাকে দেখে মনটা কেমন যেন শান্ত হয়ে গেল বিপুল বাবুর। নম্র, সভ্য, ভদ্র, বয়স আছে এই লোকের, গায়ে একটা চাদর মুড়ে, মুখটা দেখেই যেন মনে হচ্ছে সরলতায় পরিপূর্ণ। বিপুল বাবু বললেন, তা আপনি এই বাড়ি সম্পর্কে কি জানেন? আগে আবার জানি বলতে, যেমন রাজবাড়ি সম্পর্কে সবাই ভয় পায় ওইটুকুই। একটু থেমে বললেন, কিন্তু 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 কি? কিন্তু কখনো যদি কি
আগে কিছু না, এসব গপ্প কথা, এ কখনো বাস্তবে সত্য হয় নাকি? কথাটা বলে গলা খাকারি দিলেন সেই দালাল ব্যক্তিটি। বিপুলবাবু গাড়ি থেকে নেমেছেন। চোখে চশমা, দীর্ঘ বলিষ্ঠ সুঠাম চেহারা, বয়স 45-এর কাছাকাছি। ঠোঁটের কোণে দামি সিগারেট গুজে রেখেছিলেন এতক্ষণ। এবার সেই সিগারেটটা মুখ থেকে পায়ের নিচে ফেলে ভালো করে ওনার দামি বুট দিয়ে মাটিতে সেটাকে এমন করে পিষলেন, উচ্ছিষ্ট কোনো ভোগ্য বস্তুকে যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ঠিক সেইভাবে। ওনার ব্যবসা বিরাট বড়। বিদেশে থাকাকালীনই উনি ব্যবসা করে প্রচুর অর্থ ইনকাম করেছেন, কিন্তু জীবনে কখনো সুখ আসেনি ওই ব্যক্তির। বিয়ে করেছেন 3বার, 3টে বই বাচ্চা প্রসব করতে গিয়ে একই রকম ভাবে মারা গেছে। সন্তানটা আটকে যায় যোনিপথে। এরপরে সিজার করা হলেও কিসে যেন আটকে ধরেই রেখে দেয় গর্ভাশয়ের ভেতর। এমন বিভৎস মৃত্যু, যেই ডক্টর ওনার স্ত্রীদের চিকিৎসা করতেন শেষ পর্যন্ত সেই ডাক্তারকেই পাঠাতে হয়েছে পাগলাগারদে। উনি ওনার ডাক্তারি জীবনে এমন কেস নাকি কখনো দেখেননি। 3 নম্বর বউটার মৃত্যুর পরে পুলিশ কেস হয়ে গিয়েছিল, কারণ 3 নম্বর বউয়ের বয়স ছিল 18 বছর। সেই হিসাবে কিন্তু বিপুল বাবুর বয়সটা অনেকটাই বেশি। এই তো বছর 3-4 আগেরই কথা। মেয়ের বাপের বাড়ির লোকেরা বেজায় খাপ্পা হয়ে গিয়েছিল বিপুল বাবুর ওপরে। তারপর পুলিশ কেস, থানা, উকিল, আদালত সবকিছু করে বিষয়টা ধামা চাপা দেওয়া হলো ওই একটা কারণ বলেই, ডাক্তারটাই নাকি পাগল। এরপরে ডাক্তারের লাইসেন্স থেকে শুরু করে সবই চলে গিয়েছে। ডাক্তারদের পরিবার ভেসে গিয়েছিল জলে। তাকেও রক্ষা করেছে বিপুল বাবুই, অনেকটা টাকা খরচ করে। সেই বিপুল বাবু হঠাৎ করে দেওড়া রাজবাড়ির খবর পেয়ে ছুটতে এলেন সেখানে। এসব পুরনো রাজবাড়িতে এক একটা দারুণ আবহাওয়া থাকে। এইখানে বিশেষ করে এই রাজবাড়িটাকে কেন্দ্র করে যদি কোনো ভূতের কিছু তৈরি করা যায় তাহলে মানুষ বেশ আকৃষ্ট হবে। মনে মনে এমন একটা প্ল্যান করেই বিপুলবাবু এসেছিলেন। রাজবাড়িটা যে ওনার পছন্দ হয়নি সে কথা অস্বীকার করা যায় না। পছন্দ হয়েছে বলেই সে না পাক্কা দাম দেবার জন্য আর অন্য কারো হাত পড়ার আগেই এখানে চলে এসেছেন। উনি ব্যবসায়ী, তাই ব্যবসার সব কটা জিনিসই ওনার পুঙ্খানুপুঙ্খভাবে জানা। দালাল ব্যক্তিটি ভালো করে বিপুল বাবুকে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ বলে উঠল, আপনার পছন্দ হয়েছে কথা আমি জানি। ওই দরদামের বিষয়টা আপনি আমার বাড়িতে বসেই করে নেবেন খন। ওখানে উকিলও আছে, আমি এক্ষুনি খবর দিয়ে তাকে আনাচ্ছি। না না, এক পক্ষের উকিল থাকলে তো হবে না। আমার দিক থেকেও আমি আমার উকিলকে খবর দেব। রাজবাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাই, তবে উপযুক্ত দাম দিয়েই কিনবো। আর কেনার পরই এটা ভাঙাচোরা করে কাজ শুরু হবে। আপনি এক কাজ করুন, এই যে আমার কার্ডটা রাখুন। তা দরকার নেই, আপনার কার্ড এমনিতেই আমার কাছে আছে। আছে? কি করে? সে আছে। আর আপনি কবে আসবেন আবার বলুন, আমার উকিলকে সেইভাবে তো খবর দেব। তারপরে দুইজনের অনেকক্ষণ কথাবার্তা হয়। ওনারা দুইজনই রাজি হলেন সামনের সপ্তাহে এই জায়গাটা বিক্রি করা, উকিল আনা, কাগজপত্র তৈরি করা, সবকিছুতেই তো একটু সময় লাগবে। তাছাড়া ভালো আমিনও আনতে হবে, কতটুকু পরিমাপ করে নিতে হবে তো। পিছনে রয়েছে জঙ্গল। এই দেওড়া রাজবাড়িটা ভেঙে এখানে একটা রিসোর্ট করতে পারলেও কম সুন্দর হবে না। জঙ্গলের মাঝখানে বেশ ভালো পর্যটক টানবে। মনে মনে একটা বিরাট বড় প্ল্যান কষে ফেললেন বিপুল বাবু। গাড়িতে ওনার ড্রাইভার রয়েছে, আর রয়েছে ওনার ম্যানেজার। ছেলেটি বছর 32-33 বয়স হবে। বিপুল বাবুর থেকে খুব একটা ডিস্টেন্স নেই, তবুও অনেকটা নিজের ছেলের মতোই ভালোবাসেন তিনি। ছেলেটির দিকে তাকিয়ে বললেন, মাধব, একটু বেরিয়ে এসো তো।
ছেলেটি ল্যাপটপে কি সব যেন করছিল। এসি গাড়ির ভেতরে এসে বসেই ছিল। স্যারের ডাকে বাইরে বেরিয়ে এলো সে। হ্যাঁ, দেখো তো এই জায়গাটা কেনা আমার পক্ষে ঠিক হবে? সেটা স্যার আপনার ব্যাপার। আপনার পছন্দ হলে আপনি নিশ্চয়ই কিনবেন। তবে স্যার, সেনদের যে বাড়িটা আপনি কিনেছিলেন সেটার ইতিহাস খুব একটা কিন্তু ভালো নয়। মানে ওখানে নাকি অনেকগুলো মার্ডার কেস হয়েছে। কিরকম? আরে স্যার, ওই পুরনো জমি ভিটে বাড়ি এগুলো কিনে শহরের বড় বড় ব্যবসায়ীরা গরিব মানুষদেরকে টাকার অঙ্ক দেখিয়ে তাদেরকে নতুন ফ্ল্যাট দেবে বলে যে জায়গাগুলো হরপ করে নেয়, তারপরে সেই ফ্ল্যাটে সেসব মানুষের স্থান তো হয়ই না, বরং তাদের বস্তিতেও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কেন? কারণ কংক্রিটের নিচে তাদের হাড় চাপা পড়ে স্যার। বিপুলবাবু একটা জোর ধাক্কা খেলেন। ঢোক গিলে বললেন, বলো কি? হ্যাঁ স্যার, মানুষের হাড়ের তৈরি ছাদ আর দেওয়ালের কাঠামো নাকি অনেক বেশি শক্ত আর পরিপক্ক হয়। তা ওইসব মানুষের মস্তিষ্ক, শরীরের সমস্ত হাড়, এই সব কিছু ওই মেঝের ভেতরে ঢুকে গিয়েছে। কোনোটা আবার ওই মাটির সাথেও মিশে গিয়েছে। তার ওপরই কংক্রিটের বড় বড় দেয়াল উঠেছে বলেই কেনা বস্তি বাড়িগুলো আজ ফাঁকা, খা খা করছে। কত পুরনো সিনেমা হল আছে বলুন তো স্যার, দেখে কে এরকম ভুতুরে মনে হয়। তা সেই সব মালিকও, হ্যাঁ স্যার, তাদের বংশকে একেবারে উচ্ছেদ করে নিয়ে গিয়ে এমন কোথাও পুঁতে দেওয়া হয়েছে যে কেউ টের পাবে না। এমনকি স্বয়ং ভগবান যদি ওপর থেকে নেমে এসে সব তদারকি করেন তবে না হয়। বিপুলবাবু হাত উঁচু করে থামতে বললেন ছেলেটিকে। মাধব থেমে গেল, কিন্তু বুঝতে পারল বিপুলবাবুর অসুবিধাটা কোথায়। সে বলল, স্যার, আপনার এই যে ওনার অ্যাস্থেমার প্রবলেম আছে, তাই সঙ্গে সঙ্গে ওনাকে দিতে হলো সেটা। বেশ খানিকক্ষণ টেনে নেওয়ার পর উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, তাহলে এইটা কিনতে বারণ করছো? না না স্যার, বারণ করছি না, তবে কেনার আগে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি, তারপর না হয় সেই বরং ভালো হবে মাধব, সেটাই বরং ভালো। তাহলে আপনাদের ফাইনাল কথা? আহা মুশকিল, ফাইনাল কথা কি আপনার কানে গেল না নাকি? হ্যাঁ, বললাম তো, মাধব ভালো করে আগে খোঁজ খবরটা নিক, তারপরেই না হয় এই রাজবাড়ি আমি কিনবো। তবে আপনি কিন্তু তার আগে কারোর সঙ্গে ডিল করে বসবেন না। মল্লিকবাবু হেসে বললেন, মস্করা করছেন? ওইটুকু বাচ্চা ছেলে বাড়ি সম্পর্কে কি বোঝে? বোঝে বোঝে মল্লিকবাবু, বোঝে। আসলে মাধব একেবারে যাকে বলে নাস্তিক টাইপের ছেলে। ওকে দেখে ভূত ভগবান কেউই ভয় দেখাতে পারে না। ভূত না হয় ভয় দেখায় বুঝলাম, ভগবানেও। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। গাড়ির ভিতর থেকে মাধব ডেকে ওঠে। বিপুল বললেন, ও নিজের কাজের প্রতি যথেষ্ট ধৈর্যশীল এবং যত্নবান একটি ছেলে। ওর ওপরে আমার পূর্ণ ভরসা আছে মল্লিকবাবু। ও এখানে এসে ভালো করে খোঁজ খবর নিক। আমি বলছি তো, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আমি ভবিষ্যতে এখানে অনেক কিছু তৈরি করার পরিকল্পনা করে ফেলেছি। মাধব ছাড়া ওই কাজ সম্পন্ন কেউ করতে পারবে না, বুঝলেন? কারণ এই রাজবাড়ি আমার বেশ পছন্দ হয়েছে। গাড়ি স্টার্ট করে দুইজনেই চলে গেল, ড্রাইভার সহ তিনজন। দালাল মশাই তাকিয়ে রইলেন বাড়িটির দিকে। বললেন, এই যে বাড়ি, সত্যি কোনো ঘটনা না থাকতেই এমন অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড তুই ঘটাস। আমি আবার কি করলাম? আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে ছাদের ওপরে, দেখছিলাম কারা এসেছে। বলা যায় তোর এই সাদা শাড়ি দেখে ভয়ের চোটে ওরা দৌড় মারলো নাকি? আচ্ছা বাবা, ওরা সত্যি সত্যি এই রাজবাড়ি কিনবে গো? আমাদের টাকা দেবে? অনেক টাকা দেবে, আর সেই টাকা দিয়ে আমি তোকে বিয়ে দেব। লজ্জায় মুখটা লাল হয়ে গেল মোহরের। মোহর হাসছে দেখে তার বাবা তার গাল স্পর্শ করে বলল, বাবা এত লজ্জা? হ্যাঁ, এত লজ্জা? চল চল দেখি আজকে কি রান্না করেছিস মা। মেয়ের হাতটা ধরে জঙ্গলের দিকে চলে গেলেন তিনি। মেয়ে কি রান্না করেছে সেটা এখন দুইজনে মিলে খাবেন। মোহরকে জন্ম দেবার পরপরই মোহরের মা স্বর্গবাসী হয়েছে।
একমাত্র মেয়েকে অবলম্বন করে বেঁচে রয়েছেন মল্লিকবাবু। দালালি করেই এখন ওনার জীবন কাটে। মেয়েকে এক খুড়িমার কাছে রেখে যান যখন শহরে গিয়ে সব রকম ডিল ফাইনাল করতে হয়। খেতে বসে দেখলেন আজ মোহর ইলিশ মাছ রান্না করেছে। কোথায় পেলি? ওই সেন দাদা দিয়ে গেছে। ওদের সাথে মিশবি না, তোকে বারণ করেছি না? তোর উঠতি বয়স, মনে রাখিস, আমাদের আর ওদের কিন্তু চলে না রে মা। মোহরের মুখটা কালো হয়ে গেল। মল্লিকবাবু সেটা ভালোই বুঝতে পারলেন। এক গ্লাস ভাত মেখে মেয়ের মুখে তুলে দিতে দিতে বললেন, আমার কথায় রাগ করিস নে, খুব ভয় হয়। যার মধ্যে যার চলে না তার সঙ্গে তার বিয়ে হলেও হয় না রে। আমি তোকে ভালো ঘরে বিয়ে দেব, তুই খুব ভালো থাকবি। লক্ষ্মী মেয়ের মতো মোহর ভাত খেয়ে নেয়। তারপরে মোহরের বাবা বললেন, তুই বরং একটু বিশ্রাম কর, আমি বরং একটু ওই পাঁচুর দোকান থেকে ঘুরে আসি, কিছু জিনিস আনতে হবে। তাই মোহর দরজা বন্ধ করে দিয়ে চুপ করে ঘরে শুয়ে পড়ে। ছাদের একতলা ঘর, সামনে বারান্দা আছে, তবে সেটা ঢাকা। পাশে ছোট্ট একটা রান্নাঘর। রান্নাঘরের ভিতর দিকে আরও একটা ছোট ঘর আছে। ওই ঘরেতেই মোহর রাতে ঘুমায়। বাবা এই ঘরটায় ঘুমায়। এই ঘরের পাশ দিয়ে বাথরুমে যাতায়াত করতে হয়। বাবা যখন থাকে না তখন মোহর এই ঘরেই থাকে। দুপুরের দিকটা বাপ মেয়ে একসঙ্গেই থাকে, মোবাইল ফোন দেখে, কখনো কখনো সিনেমাও দেখে। আবার যেদিন বাবা বাড়ি থাকে না সেদিন মোহরের কাছে মোহরের পাশের বাড়ির এক খুড়িমা থাকে। বাবা এখন পাঁচুর দোকানে গেছে, গল্পগুজব করবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাবার এটা রোজকারের অভ্যেস। ফিরবে সেই সন্ধেবেলা, এসেই বলবে, চা করে দে মা। মোহর পড়াশোনা করেছে মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক দেওয়া আর হয়নি। ক্লাস 11-এ ফেল করার পরপরই সে বাবাকে বলে দিয়েছিল, আমি আর পড়বো না বাবা, ও আমার মাথায় ঢোকে না। একই মাধ্যমিকটা কত কষ্টে পাশ করেছি, অঙ্কে কত কম নাম্বার, সবাই হাসে। মেয়েকে পড়াশোনার জন্য আর কোনো রকম প্রেশার ক্রিয়েট করেননি মল্লিকবাবু। মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন, তোকে বিয়ে দিতে পারলে গঙ্গা স্নান করে আসবো। কেন? ও তুই বুঝবি নে। বাবার চোখে মুখে মেয়ের জন্য সবসময় একটা ভয় কাজ করে। এই যে দক্ষিণবঙ্গেরই পুরনো জমিদার বাড়ি, দেওরা রাজবাড়ি। এই রাজবাড়িটা বিক্রি করতে পারলে অনেকগুলো টাকা পাবেন তিনি। বংশ পরম্পরায় এই রাজবাড়ির উত্তরাধিকার সূত্র উনিই পেয়েছেন, কাজেই বিক্রি করতে ওনার কোনো অসুবিধে নেই। দিন 7 পরে মল্লিকবাবুর কাছে ফোন এলো। মাধব ফোন করেছে এবং ভদ্র সভ্য ভাষায় সে জানিয়েছে, দেখুন স্যার, এই বাড়ি কেনার আগে আমি ওখানে গিয়ে এক রাত থাকতে চাই, থেকে একটু বুঝতে চাই, তারপর না হয় বাড়ির ডিল ফাইনাল করা হবে। প্রথমত মল্লিকবাবু রাজি হননি, বলেছিলেন, তা কি করে সম্ভব, আমি তো এমন কাজ কখনো করিনি বাবু, আমি পাকা কাজ করি। রাজবাড়ি বিক্রি হয়ে গেলে তারপরে একদিন কেন, যতদিন খুশি তুমি থেকে যেও, কিন্তু এমন করলে আমার যে বদনাম হয়ে যাবে। হয়তো তুমি থাকলে, তারপরেও তুমি কিনলে না। থাকা আর কেনা এক ব্যাপার হলো মল্লিকবাবু। আসলে স্যার যাতে সেফটি থাকেন সেই বন্দোবস্ত আমায় করতে হবে। উনি আমাকে ছেলের মতো ভালোবাসেন, সেই কর্তব্য করার জন্য আমাকে যেতেই হবে। কিছু বলতে পারলেন না মল্লিকবাবু। এই বাড়ি বিক্রি করতেই হবে। এই বাড়ি তো আজকের নয়, প্রায় 350 বছরের আগের বাড়ি, ওই ব্রিটিশ আমলেরও আগে। সুতরাং তিনি গলা খাঁকারি দিয়ে একটু হেসে বললেন, ঠিক আছে, তাই বরং হবে। সেই দিনই ঝোড়ো রাতে মাধব এলো। সেই পুরনো দেওরা রাজবাড়ি। ফাটল ধরা জানালায় বাতাস ঢুকে ছিঁড়ে ফেলেছে পর্দা। মাধব এসেছে এই মিনিট 15-20 মতো হলো। সে একটাই ড্রাইভার। এসি গাড়ি থেকে নামার পরপরই সে দেখতে পেল রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে
মল্লিকবাবু। চোখে মুখে একটা অসম্ভব উদ্বেগের ছাপ। হেসে মাধব বলল, ভয় পেলেন নাকি? চিন্তা নেই, আজকে রাতে যেমন থাকবো তেমন থাকার টাকাটাও দিয়ে দেবো। সব কি আর টাকায় হয়? তোমাকে কি তুমি বলতে পারি? নিশ্চয় নিশ্চয়, আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়। মাধব একটা ব্যাগ ঘাড়ে করে নিয়ে আসছিল। ড্রাইভার তাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে। ড্রাইভারকে মাধব বলে দিয়েছে, সকাল ওই 7টা সাড়ে 7টায় চলে এসো কিন্তু। একটা রাতের ব্যাপার, থেকে দেখি আবহাওয়াটা, তারপর না হয়। ড্রাইভার সেই মতোই বেরিয়ে যায়। মাধবের ব্যাগটা মল্লিকবাবু নিজের হাতে নিয়ে বললেন, তোমার জন্য সব বন্দোবস্ত করে রেখেছি, তুমি আসবে শোনার পর থেকেই আমার মেয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। আপনার মেয়ে? হ্যাঁ, মোহর, ওই আমার একমাত্র। বাহ, নামটা তো খুব সুন্দর। এই বলে মাধব ভেতরে ঢোকে। জরাজীর্ণ রাজবাড়ির গেটের ভেতর থেকে ঢুকে অন্দরমহলটা দেখে এসে অবাক হয়ে যায়। অন্দরমহলটা রীতিমতো পরিষ্কার, এতটুকু মাকড়সার জাল বা ধুলো কণা নেই। দেওয়াল ফাটল ধরেছে ঠিকই, রং করা নেই বলে কিছু কিছু জায়গায় কেমন যেন প্লাস্টার খসে পড়েছে, তবুও একটা অসম্ভব সৌন্দর্য আছে এই খসে পড়া প্লাস্টারের চির ধরা দেওয়ালের ফাটলের দিকে তাকিয়েও। সেখান থেকে ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে, অথচ কিছু একটা আছে। মোহর দাঁড়িয়েছিল বারান্দায়। মোহরকে দেখে খানিকক্ষণ যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে মাধব। এটাই বুঝি আপনার মেয়ে? হ্যাঁ, মোহর। মোহর, প্রণাম করো, তোমার থেকে কত বড়। মোহর ছুটতে এসে প্রণাম করতে গেলে মাধব তার হাত দুটো ধরে ফেলে। কাঁচের চুড়ি পরা, গায়ের রং ফর্সাও না আবার চাপাও না, বেশ উজ্জ্বল একটা আভা আছে। চোখে মুখে অসম্ভব দীপ্তি। বয়স 18-19 বেশি হবে না। মাথা ভর্তি চুলে একটা বড় খোপা করা, তাতে আবার রূপলি রঙের কাঁটা গোজা। ব্লাউজটা এই তো গ্লাস হাতা হবে হয়তো। ব্লাউজের রংটা কালো, আর পরনের শাড়িটা বেশ চকলেট কালার আর সাদার মধ্যে। ভালোই লাগছে দেখতে। এই প্রিন্টগুলোকে যেন কি একটা বলে, মাথায় আসছে না মাধবের। কোথায় যেন পরতে দেখেছে এই রকম ধরনের শাড়ি। মেয়েটির গয়না বলতে সেরকম কোনো চাকচিক্য নেই, অথচ ওর মুক্ত ঝরা হাসি দেখে মাধবও হেসে ফেলে। বলে, বাহ, আপনার মেয়ে তো বেশ ভারী মিষ্টি। মল্লিক মশাই নড়ে চড়ে দাঁড়ালেন। মোহরের দিকে তাকিয়ে বেশ রাগান্বিত দৃষ্টিতে বললেন, ঘরে যাও, আর কি রান্না বান্না করেছ গুছিয়ে গাছিয়ে দিয়ে বাড়ি চলে যাও। মোহর বুঝতে পারল বাবার এহেন বক্তব্য মানেই বাবা নিশ্চয়ই কোনো বিপদের সংকেত পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে ছুটতে চলে যায় ঘরের দিকে। মাধবকে মল্লিকবাবু বললেন, আপনি এদিকে আসুন, দোতলার একটা ঘরে আপনার থাকার বন্দোবস্ত করেছি। দোতলার ঘর? বলেন কি মল্লিকবাবু? ওই দোতলার ঘরে উঠতে গেলে আবার ছাদ ভেঙে পড়বে না তো? মাধবের কথা শুনে খিলখিল করে হেসে ওঠে মোহর। তার হাসির শব্দটা গোটা রাজবাড়িতে ঝনঝন করে বেজে ওঠে। অস্বস্তি বোধ হয় মাধবের। ওপরের ঘরে গিয়ে রীতিমতো সুন্দর সাজানো একটা ঘর দেখে আর বিছানা পরিপাটি দেখে শুয়ে পড়তে ইচ্ছে করছিল, কিন্তু মল্লিকবাবু বললেন, ভালো করে হাত মুখ ধুয়ে নাও, খাবার দিয়েছে, রাত তো কম হলো না। হ্যাঁ, তাহলে খেয়েই বরং ঘুমোই। হ্যাঁ, খেয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আপনি কোথায় যাবেন? আমি বাড়ি যাব। আমার মেয়ে একা থাকবে, ওকে দেখে আসা যায় নাকি? তাহলে আপনি এক কাজ করুন না, আপনি পাশের ঘরে শুয়ে পড়ুন না, আপনার মেয়েকে নিয়ে। অসুবিধার কি আছে? খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন মল্লিকবাবু, তারপরে হেসে বললেন, হ্যাঁ, তা করলেও মন্দ হয় না, দেখি মোহর কি বলে। এই বলে উনি চলে গেলেন নিচে। জামা কাপড় ছেড়ে মাধব খানিকক্ষণ নিজেকে আয়নায় দেখল। এত বড় আয়না বাপের জন্মে মাধব কখনো দেখেনি। বড় বড় আয়না আছে বিপুল বাবুর বাড়িতে, ওনার বাড়ি তো নয়,
ছোটখাটো রাজপ্রাসাদ, কিন্তু এই আয়নাটা আরো সুন্দর, খুবই সুন্দর, যার কোনো তুলনা হয় না। সব রকম দিক থেকে এই আয়নাটাকে চোখে পড়ে, এত বড়, সেটি প্রস্থে। কিছুক্ষণ পর স্নান করে ফ্রেশ হয়ে মাধব নেমে আসে, দেখে মোহর কাঁসার থালায় খাবার গুছিয়েছে। খুব সুন্দর দেখতে মেয়েটা, মনটা খুশি হয়ে যায় মাধবের। মাও বাড়িতে বারবার বিয়ের কথা বলছিল, অবশ্য খারাপই বাকি, গ্রামের মেয়ে সবাইকে নিয়ে থাকতে পারবে, শহরে তো সবাই এখন একাচোরা থাকতেই বেশি পছন্দ করে। আপনি চলে এসেছেন, বসুন। তোমার বাবা কোথায়? সে গেছে বিছানাপত্র নিয়ে আসতে বাড়িতে। তোমার বাড়ি কোথায়? ওই জঙ্গলের ভিতরে, কাছেই। খেতে বসে অবাক হয়ে যায় মাধব। প্রত্যেকটি রান্নার স্বাদ সত্যি একেবারে যাকে বলে উপযুক্ত। খেতে খেতে পেট রীতিমতো ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, তবুও খাওয়া যেন ফুরোয় না মাধবের। মোহর বলল, আর একটু মাংস দেব? তোমার রান্না সত্যি খুব সুস্বাদু। কোন ছোট বয়স থেকে করছো? বাবা আমাকে নিয়েই তো থাকে, মা মরার পর ওই খুড়িমা বড় করেছে। তারপর তারপর পড়াশোনা কতদূর? মাধ্যমিক অবধি, আর পড়িনি। এরই মধ্যে মল্লিক বাবু চলে এলেন, বিছানাপত্র টোপলা টুপলি গুছিয়ে নিয়ে এসেছেন। মেয়েকে দেখে বললেন, কি কথা বলছিস এত? কিছু না মল্লিক বাবু, আপনি বেজায় ঘাবড়ে যাচ্ছেন, আমি সেই নেচারের ছেলে নই। মল্লিক বাবু বুঝতে পারলেন ওনার অমন রাগ দেখানো, মেয়েকে শাসন করা, সবটাই মাধব ধরে নিতে পেরেছে। মল্লিকবাবু খেয়ে নিলেন। খাওয়া দাওয়ার পর মাধব বলল, তাহলে এবার শুয়ে পড়ি। ও অবশ্য শোবার আগে আমি একটু ছাদটা পর্যবেক্ষণ করতে চাই। ছাদে? কেন, ভাঙা নাকি? না না, ভাঙা কেন হবে, সে তুমি যেতেই পারো। মোহর তুই সঙ্গে যা। আমি? বাবা আমি কেন সঙ্গে যাব গো? আহা তুই সঙ্গে যা, উনি চিনতে পারবেন না। তাছাড়া তুই তো এই বাড়িতে সবসময় খেলা করেই বেড়াস, তুই জানিস তো সিঁড়িটা কোনটা ভালো কোনটা খারাপ। মাধব হাসল, সঙ্গে একটা মেয়ে গেলে কোনো অসুবিধা নেই। মোহরকে দেখে অনেকক্ষণ ধরেই ওর নিজেরও একটু বেশি কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আসুন আমার সঙ্গে। মোহরের ঠোঁটের কোণে হাসি দেখে মাধব বলল, চলো। আমি তো ভাবলাম তুমি আবার। আমি আবার কি মনে করব? হ্যাঁ, দুইজনে ছাদে ওপরে উঠছে। মোহরের হাতে একটা হেরিকেন ধরা, পিছন পিছন ওকে ফলো করতে করতে ওপরে উঠে যাচ্ছে মাধব। একদম ওপরে পৌঁছানোর পর ছাদের সিঁড়িঘরের দরজাটা খুলতেই মোহর বলল, এই যে ছাদ। পিছন দিকে তাকিয়ে দেখে মাধব ওর দিকে তাকিয়ে রয়েছে। মোহর কাপড়টা নিজের গায়ে ভালো করে জড়িয়ে নেয়। ছাদের কাছে পৌঁছিয়ে ছাদের ওপরে হেরিকেনটা রাখে। কত বড় ছাদ না? আমি এখানে সব সময় থাকি, আমার তো ঘুরে বেড়াতে খুব ভাল লাগে। তাই? ঘুরে বেড়াতে খুব ইচ্ছে করে? খুব ভালো লাগে, এখানে কত সুন্দর ঠান্ডা হাওয়া। গরমে তো আমাদের বাড়িতে ঘুমোনোই যায় না। কেন, গরম লাগে বুঝি? ভীষণ গরম লাগে। এখানে কি সুন্দর হাওয়া বয়। ওই যে ঝিল দেখতে পাচ্ছেন, ওই ঝিলে আগে রানীমা স্নান করত। তাই? তুমি জানো? আমি সব জানি। তারপরে রানীমার বাড়িতে রানীমার সঙ্গে দেখা করার জন্য ওনার বাপের বাড়ির গ্রাম থেকে ওনার এক দাদা এসেছিল। তারপর আর কি জানো? আমি সব জানি। ওই দাদা আসার পর রানীমা বেজায় খুশি হয়েছিলেন। তাই নাকি? এগুলো সত্যি? সব সত্যি। কথাটা বলে একটা সিগারেট বার করে মাধব। বলে, তোমার সিগারেটের গন্ধে কোনো অসুবিধা নেই তো? না না, আমার ভালো লাগে। তাই? সত্যি? হ্যাঁ, এই তো তুমি আসার। এই যা, বাবা বলেছিল আপনি করে বলতে, ভুল হয়ে গিয়েছে। না না, তুমিটাই ঠিক আছে।
তাছাড়া তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট। এখানে আপনি আগে সম্বোধনটা ঠিক চলে না, তুমি করেই বলতে পারো। তাতে রাগ করবেন না তো? আরে না না, রাগ কেন করব, বলো, আমি শুনি। তাছাড়া এই রাজবাড়ি সম্পর্কে সবটা না শুনে তো আমি আমার স্যারকে বলতেও পারবো না। স্যার বুঝি খুব ভালো? বেজায় ভালো মানুষ। 3-3বার বিয়ে করলেন, কিন্তু একবারও বউটা টিকলো না। কেন? বউ বুঝি মরে যায়? হ্যাঁ, অসুস্থ, বাচ্চা হতে গিয়ে প্রবলেম। এরপরে জানা গেল ডাক্তারবাবু নিজেই নাকি পাগল। মোহর হেসে ফেলে, আর ওর হাসিটা দেখে একটু অস্বস্তি হয় মাধবের। বলে, হাসছো কেন তুমি? না না, এমনি কতকটা মিলে গেল কি না। মিলে গেল মানে? কিছু না, ও তুমি বুঝবে না। আরে বলো, কি হয়েছে, আমায় সবটা বলো। আসলে বাবা বলতে বারণ করেছে যে বাবা এই জায়গাটা বিক্রি করতে পারলে আমায় নিয়ে চলে যাবে আমাদের 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 দেশের বাড়ি। সেটা কোথায়? বিহার। আর এখানে আসবে না। আসলে এই রাজবাড়ির সাথে বাবার রক্তের সম্পর্ক আছে কি না। কি বলছো, সত্যি? অবাক হয়ে যায় মাধব। সে ভেবেছিল লোকটা নিতান্তই দালাল, হয়তো ওপর মহলে আরো কেউ বসে আছে জায়গাটা বিক্রি করবার জন্য। একটা মোটা অঙ্কের টাকা সে চেয়ে বসে আছে মল্লিক বাবু। তার মানে সবটা নিজেই। কি ব্যাপার বলো তো মোহর, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আমি আমি তাহলে বলি, তুমি আমাকে ছুঁয়ে বলো। তুমি বাবাকে বলবে না? মাধব মোহরের হাতটা স্পর্শ করে, আর স্পর্শ করতেই কারেন্টের শট খায়। কি হলো? কিছু না, এই তো তোমাকে ছুলাম, বলো এবার। আসলে আমি যেটুকু জানি সেটুকুই বলছি। ওই রানীমার সাথে রানীমার ভাইয়ের একটা গোপন সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। ওনারা বাবা একই সঙ্গে স্নান করতে যেতেন, একই সঙ্গে রাতে ঘুমোবার আগে এই ছাদে আসতেন। এইসব বিষয় পরবর্তীকালে রাজামশাই জানতে পেরে যায়। ঠিক তক্ষুনি মাধব পিছন থেকে কাঁধে কেমন একটা নরম হাতের স্পর্শ পায়। কাঁচা শরীর, ঘাম, কাম, আর কেমন একটা মরা ফুলের গন্ধ। তখনও মোহর বলেই যাচ্ছে, একদিন নাকি রানীমা হঠাৎ করে ওই 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 দাদার ঘরে ঢুকে গিয়েছিল, নগ্ন, চুল পিঠ ছুঁয়ে নেমেছে, গায়ে এক বিন্দু কাপড় নেই, চোখ দুটো জীবন্ত, যেন মৃত্যুর মাঝামাঝি কিছু। তখন নাকি ওই ওই রানীমার দাদা না ভাই দাঁড়িয়ে, তার চোখ ছুঁয়ে যাচ্ছিল রানীমার বুকের উপর থাকা কোমরের বাঁক আর 2 উরুর সংযোগস্থলের ওই রহস্যময় অন্ধকার। তারপর কি? তারপর আর কি, সেই চপ চপ শব্দ আর গন্ধ, তখন কামনা, সবকিছু। আচ্ছা, সত্যি? হ্যাঁ, এগুলো সবই আমি শুনেছি। তারপরে নাকি সে আসে রানীমার বুকের খুব কাছাকাছি, তারপরে রানীমার বুকে গায়ে স্পর্শ করে, শরীর থেকে আগুন ঝরে পড়ে। তারপর আর কি, ওরা একে অপরের আরো কাছাকাছি আসে, একটা একটা গন্ধ মাখা চামড়া, তাতে আগুন, আর তাতে প্রচন্ড। হঠাৎ করে মোহর পিছন দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। মাধব মোহরের ভীষণ কাছে এগিয়ে এসেছে। সে বলে, হে কি, তুমি তুমি আমার এত কাছে কেন? তখন মাধব বলে, এরপরে কি হয়েছিল জানো? কি, তুমি জানো? এরপরে রানীমা বসে পড়ল, হাঁটু মেরে ধরে। উরুর মাঝখানের অন্ধকারের একটা ফাটল, যেখানে নেমে যাচ্ছে গভীর একটা খাদ, সেখানে ভয়ও আছে। এরপরে রানীমা তার সেই দাদানা ভাইকে বলেছিল, হায় হায়, ঢুকতে পারিস না? হ্যাঁ, তুই ঢুকবি, তুই আগের মতো আর থাকবি না, তুই তুই সুন্দর হবি, তুই আরো শান্ত হবি। এরপরে ওনার উরু ছুঁয়ে থেমে যায় না, সে আরো নিচে যায়,
জিভ ছুঁয়ে যায় সে অন্ধকারের ফাটল, একটা শীতল সর্পিল নড়াচড়া জিভে ঠেকে এসে তার। তারপর তারপর আর কি, সেই পথের গভীর অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে সে। এরপরে রানীমা কি বলে তুমি জানো? কি রানীমা বলে, আমার রক্ত চেটেছিলি, আজ তোকে আমি চুষবো। তারপর তারপর আর কি, তার চামড়া খুলে যায়, শরীরের নিচে নরকের মতো সাপের গন্ধ। মোহরের চোখ দুটো বিস্ফারিত। তার সামনে দাঁড়িয়ে রয়েছে ভয়ঙ্কর ভাবে মাধব। এরপরে তার বাম বুকটা চাপা দিয়ে ধরে সে, দাঁতে কামড় দেয় ঠোঁটের নিচে। উন্মাদনার সৃষ্টি হয়, সেই পুরুষ তো পালাতে পারে না। বাঘিনীর মতো মদমত্ত অবস্থায় মায়া জড়ানো খেলায় চিড়ে খেতে থাকে সে। জ্যোৎস্না ভেজা ছাদ ঘরের সেই বিছানা, যেখানে তাদের প্রথম মিলন, সেখানে রক্তে লাল হয়ে গিয়েছিল সেই চাদর। আর সে বারবার বলছিল, আমি ভিতরে ঢুকতে চাই, আমি ফাঁকা, আমি গহ্বর। এক পা দুপা করে পিছন দেখতে শুরু করেছে মোহর। নগ্ন শরীর বাষ্পে ভেজা, ঘামের সোদা গন্ধে ভরা, উরুর মাঝখানে চিকচিক করা সেখানের রক্ত আর ঘাম। বুঝলে মোহর? মোহর বলে, আমার ভয় করছে। ঠিক তখনই মাধব আরো কাছে এগোয়। মোহরের একেবারে বুকের কাছে সে নিজেকে হাত রাখে, বলে, তারপর কি জানো? সে জিভ বুলিয়ে দেয় তার সেই গোলাপি মুকুলে, চুষে নেয়, দংশন করে, বৃত্তাকারে জিভ চালায়। না না, আমার ভয় করছে। মোহর চিৎকার করতে যায়। ঠিক তখনই মাধব তার হাতটা শক্ত করে ধরে তাকে ছাদের কার্নিশ থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে নিজের বুকের মাঝখানে টেনে ধরে। ঠিক তখনই ওই অত রাতে মোবাইল ফোনে কি একটা যেন আসে। হাতে ফোনটা নিয়ে মাধব দেখে সেখানে স্যার তাকে হোয়াটসঅ্যাপ করে লিখেছে, সকালবেলায় চলে এসো, ওই রাজবাড়ি আমি কিনবো না। শুনলাম ওর নাকি একটা নগ্ন ইতিহাস আছে। ওই রাজবাড়িতেই যারা থাকতো তাদের মধ্যে একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি তো কেনাকাটা করার আগে সবটা জেনেই নি। আর মল্লিকবাবু তো নিতান্তই একজন দালাল, রাজবাড়ির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। মল্লিকবাবুর নাকি একটা মেয়ে ছিল, সেই মেয়েই নাকি ওই রাজবাড়িতে আত্মহত্যা করে। মেয়েটার জন্মান্তরের দোষ ছিল, আর ওর সবসময় কেমন যেন মনে হতো ও নিজেই রানীমা। ওই রানীমার কোন এক ভাইয়ের সঙ্গে তার গোপন সম্পর্ক হয়েছিল, শারীরিক সম্পর্ক। এরপরে সেই রানীমাকে ওই রাজবাড়ির মাটির তলাতেই জ্যান্ত পুঁতে দেওয়া হয়। কিন্তু কেমন করে যেন মল্লিকবাবুর মেয়ে জন্মানোর পর থেকেই ওই মাটি খুঁড়ে কঙ্কাল বার করে বিশ্রী একটা কেস করে, মেয়েটা আত্মহত্যাও করে। তুমি সাবধানে ফিরে এসো। মাধবের চোখ দুটো বিস্ফারিত হয়ে পড়ে। এতক্ষণ ওই হোয়াটসঅ্যাপটা দেখার আগে সে মোহরকে ভয় দেখানোর জন্য এত কথা বলছিল, কিন্তু মোহর একটু আগেই মাধব কার যেন হাত ধরে ছাদের কার্নিশ থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে মোহরকে না দেখতে পেয়ে মাধব ভয় পেয়ে যায়। হেরিকেনটাও নেই, ছাদে মাধব সম্পূর্ণ একা, মোবাইলটা হাতে। মোহর এসো, তোমাকে আমি ভয় দেখাচ্ছিলাম। এগুলো নিতান্তই গল্প কথা। মোহর খ্যাক খ্যাক করে হাসতে হাসতে ওপরে উঠে এলেন এবার মল্লিকবাবু। আস্তে আস্তে বললেন, সে তো নিতে চলে গিয়েছে। আমার মেয়েকে ভয় পাওয়ানো তো সহজ নয় বাবু, ভয় ভীতির ঊর্ধ্বে উঠেছে সে। এবার তুমি এসো, নিচে শুয়ে পড়ো। তা বাড়ি পছন্দ হলো তো? কিনবে তো? দেখো, যদি কেনো তবেই কিন্তু মোহর তোমাকে এখান থেকে যেতে দেবে। না কিনলে কি হবে মল্লিকবাবু? যা হয়েছিল সেই দিন রানীমার ভাইয়ের সাথে তাই হবে। রানীমা যে পিশাচিনী ছিল হে, তার জনিতে যে একবার প্রবেশ করত
তার অস্তিত্ব দখল হয়ে যেত তার যোনি পথে। সে জন্মাতো, কিন্তু সে তার রূপ নিয়ে বেরোতে পারত না। তার হাত দুটো আগে বেরোতো বাঁচার জন্য, কিন্তু কেউ তাকে টেনে বার করতে পারত না। জন্মান্তরে দেওড়া বাড়িতে কোনো বংশধর জন্মগ্রহণ করতে পারেনি, আর পারবেও না। কারণ এই রাজবাড়ি আমার মোহরের। আমার মোহর এই রাজবাড়ির রানী। আমি এই বাড়ি বিক্রি করে মোহরকে সঙ্গে নিয়ে যাব, না হলে আমার মেয়েটার আত্মা যে মুক্ত হবে না। মাধব ঢোক গেলে। তখনও বিপুল স্যার তাকে SMS করেই যাচ্ছে এবং লিখছে, যত শিগগিরই পারো মাধব ওখান থেকে বেরিয়ে এসো। তোমাকে আমি ছেলের মতো ভালোবাসি বলেই বলছি। আমার সন্তান নেই, তুমি আমার সব। মাধব মাধব SMS পেলে তাড়াতাড়ি রিপ্লাই করো। ড্রাইভার বেরিয়ে গিয়েছে গাড়ি নিয়ে। একটা গাড়ির শব্দ হতেই মাধবের সম্বিত ফেরে। তাড়াতাড়ি মল্লিকবাবুকে ধাক্কা দিয়ে সরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে সে। নিজের ব্যাগপত্র সবকিছু ফেলে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করে রাজবাড়ির দরজার পাশ থেকে, কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ। দরজার কাছে এক নগ্নিকা নারী মূর্তি দাঁড়িয়ে। মোহর, তার উরুর গহ্বর থেকে ঝরে পড়ছে রক্ত ধারা। সেইখান থেকে বেরিয়ে আসছে একটা মাথা, হাত, পা। বিভৎস হাসিতে ফেটে পড়েছে রাজবাড়ির অন্দরমহল। মাধব নিজের গলায় পড়া তুলসী কাঠের মালাটা বার করে নাম জপতে শুরু করে। ঠিক তখনই মাধবের মনে পড়ে মায়ের কথা। এখানে আসার আগে মা বলেছিলেন, দেখ বাবা, এই মালা ধারণ করে যাবি। আমার খুব ভয় করে। আমি তোকে বারবার বলেছি, বিপুল বাবুর সঙ্গে অমন জায়গায় যাবি নে যে জায়গা দেখলেই নিজের আত্মা পরাণ আত্মারাম খাঁচা হয়ে যায়। আমার কোনো কিছু হবে না, কিছু হবে না তবে না জানি না। আমায় ছুঁয়ে কথা দে বাবা, তুই এই মালা কণ্ঠে ধারণ করবি, তুই খুলবি না। বা এসব কেউ পড়ে না বাবা, মাকে একটু বোঝাও, এটা আবদিকালের ব্যাপার। বলছে যখন পড়ে নে। তাছাড়া তোর মা সিচুয়েশন খুব ভালো ফিল করতে পারে, যতই হোক তোকে জন্ম দিয়েছে। মায়ের মুখটা মনে পড়ে ওর। ঠিক তখনই মোহরের ওই বিদেহী আত্মা কেমন যেন বাতাসে বিলীন হয়ে যায়। দরজার ফাটকটা খুলে দৌড়িয়ে বাইরে বেরিয়ে যায় মাধব। ড্রাইভার গাড়িতে বসে তার দিকেই তাকিয়ে। তাড়াতাড়ি উঠতেই ড্রাইভার বললেন, বাবু আপনার ব্যাগপত্র কিচ্ছু লাগবে না, বেঁচে থাকলে সব হবে, শিগগিরই চলো। ড্রাইভার বেরিয়ে গেলেন। পেছনে পড়ে রইল দেওড়া রাজবাড়ি। আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। সশব্দে একটা বাজ পড়তেই ভিতর থেকে যেন জীবিত মানুষের কণ্ঠস্বর ভেসে এলো। ঢোক গিলল মাধব। মনে মনে স্মরণ করল নিজের মাকে। ধন্যবাদ জানালো ওপর থাকা সেই ভগবানকে, যাকে এতদিন অস্তিত্ব হিসাবে বিশ্বাস করত না। আসলে এই বিশ্বের অনেক কিছুই এমন আছে যা সব কিছুর ঊর্ধ্বে। আজ সেটা নতুন করে বিশ্বাস করতে শুরু করেছে মাধব। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।